নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাজনীতিতে প্রশান্ত কি শুধুই কিশোর, এই প্রশ্ন উঠেছিল 2025 সালে। তবে আজকে বোধহয় সেই প্রশ্নটা আর ওঠার মতন জায়গায় নেই। তার কারণ প্রশান্ত কিশোর নিজে ভোটে দাঁড়িয়ে জীবনে প্রথমবার নিজে বিহারের বিধানসভায় যেতে চলেছেন, এবং সেটাও যেতে চলেছেন তিনি বাঁকিপুর এলাকা থেকে। বাঁকিপুর যে বিধানসভা কেন্দ্র 1995 সাল থেকে বিজেপির সেই কেন্দ্রে জয়ী হচ্ছে, যে প্রার্থী দাঁড়াচ্ছেন সেখানে তিনি জয়ী হচ্ছেন, এবং সেখান থেকেই উঠে এসেছিলেন কিন্তু নীতিন নবীন। নীতিন নবীনের যে প্রাথমিক পরিচয় ছিল সেটা ছিল তিনি বাঁকিপুরের বিধায়ক, এবং সেখান থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন তিনি। এবং তিনি পরবর্তীতে 2025 সালেও যেখানে জয়লাভ করেছেন কয়েক মাস আগে, সেখানে প্রশান্ত কিশোর নিজে এই মুহূর্তে লড়াই করেছিলেন। এবং আপনাদের বলেছিলাম, আমরা এই খবর দেখিয়েছিলাম, একদম ট্রেন্ডিং এ ছিল, এবং অবশ্যই প্রশান্ত কিশোর জিততে চলেছেন এরকম এক্সিট পোল আগে থেকেই বলছিল। এই মুহূর্তে যা খবর উঠে আসছে, প্রায় 20,000-এর বেশি ভোটে কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত কিশোর এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত যা খবর আসবে আমরা আপনাদের জানাবো। তবে অবশ্যই প্রশান্ত কিশোরের এই জয় কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ তার যে দল জনসুরাজ দল, সে জনসুরাজ দল লড়াই করেছিল 2025 সালে। 2022-এ দলটা এসেছিল, একদম আত্মপ্রকাশ করেছিল। 2024-এর ভোটে তারা লড়াই করেন, লোকসভা ভোটে। কিন্তু তারা তৈরি হচ্ছিল এবং প্রশান্ত কিশোর নিজে পায়ে হেঁটেছিলেন সামগ্রিক বিহারটা, এবং সেই সামগ্রিক বিহারটা পায়ে হাঁটার পরেও কিন্তু প্রশান্ত কিশোর জয় আনতে পারেননি। তিনি বলেছিলেন, হয় আর্টস পে নয় ফর্স পে। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে, আমরা বোঝাতে পারলে মানুষ আমাদেরকে আনবে বিহারে ক্ষমতায়। কিন্তু কোনো মতেই কিন্তু দেখা গেল যে প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী সেটা ফেল করে গেল, এবং অবশ্যই সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর অনেকটা ধাক্কা খেয়েছিলেন। অবশ্যই তিনি বলেছিলেন, আমি মানুষকে বোঝাতে পারিনি। এবং তিনি বলেছিলেন যে 5 বছর পর দেখা যাক যে আমার দল নিয়ে আমি কত দূর পর্যন্ত যেতে পারি। কিন্তু সেই 5 বছর অপেক্ষা করতে হলো না। যখন নীতিন নবীন তিনি সরাসরি রাজ্যসভায় চলে গেলেন, রাজ্যসভার সাংসদ হয়ে চলে গেলেন সেখানে, এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দাঁড়ালো, সেই সিটটা ফাঁকা হয়ে গেল। এবং বিধানসভার সেই যে ফাঁকা সিট, সেখানেই একদম রীতিমতন সম্মুখ সমরে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোরের নেমেই প্রথম যেটা বক্তব্য ছিল যে জঙ্গল রাজ কয়েক গুণ বেড়ে গিয়েছে। নীতিশ কুমারের সরকারের আমলে যে জঙ্গল রাজ ছিল না, সেই জঙ্গল রাজ আবারও ফিরে এসেছে সম্রাট চৌধুরী তার সময়। এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি তুলে ধরেছিলেন। কয়েকদিন আগে বিহারে যেভাবে এনকাউন্টার হয়েছে, যেভাবে আমরা দেখতে পেয়েছি একজন সমাজকর্মী তিনি মারা গিয়েছিলেন, পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তার ওপর গুলি চলেছিল। আমরা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিহারে এই মুহূর্তে জঙ্গল রাজের মতন পরিস্থিতি চলছে। রিসেন্টলি ভোট হওয়ার কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম নিরস্ত্র ছাত্রছাত্রীদের যে মিছিল বেরিয়েছিল ককরোচ জনতা পার্টির সমর্থনে, সেখানে বিহারেই একমাত্র এলাকা যেখানে অভিষেক প্যাটেল বলে একজন আইপিএস অফিসার, তিনি AK-47 AK-47 যে বন্দুক, সেই বন্দুক চালিয়ে দেন। এবং সেইটা চালানোর পর থেকে কিন্তু অবশ্যই পরিস্থিতি বেশ খানিকটা টালমাটাল হয়ে যায়। বিহার সরকার প্রশাসন প্রত্যেককেই একদম কাঠ গড়ায় তুলতে শুরু করেন প্রশান্ত কিশোর, এবং সেটার একটা গুরুতর প্রভাব কিন্তু এই বাঁকিপুর বিধানসভা নির্বাচনে পড়েছে, সেটা অনেকেই মনে করছেন। তবে অবশ্যই প্রশান্ত কিশোর তিনি বলছেন যে এই একটা দিয়েই আমরা শুরু করলাম, এবং এই একটা দিয়েই কিন্তু আমরা পরবর্তী 5 বছরের মধ্যে অনেকটা শক্তিশালী হয়ে উঠবো। এবং তিনি কিন্তু স্বপ্ন দেখছেন 2030 সালের ভোট তাকে দেখেই হবে, এবং তিনি কিন্তু সম্পূর্ণ বিহারে একটা নতুন দিশা দেখাবেন। তিনি এর আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন দলের সঙ্গে। 21 সালে তৃণমূল কংগ্রেসকে আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গে অনেকেই বলেন যে প্রশান্ত কিশোর 60%-এর উপর দায়ী। বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের সমীক্ষা করে তিনি বহুদিন আগেই বলে দিয়েছিলেন যে আবারও তৃণমূল কংগ্রেস আসতে চলেছে, এবং সেটাই আমরা দেখতে পেয়েছিলাম 2015 সালে বিহারে নীতিশ কুমারের সরকার একদম ডুবে গিয়েছিল। সেখান থেকে জিতেন রাম মাঝিকে তিনি দায়িত্ব দিতে হয়েছিল, তো সেখান থেকে আবারও নীতিশ কুমারের সরকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু নিজের রাজনীতিতে এসে কোনো মতেই টিকতে পারছিলেন না প্রশান্ত কিশোর। তার কারণ 2025 সালের একদম মুখ থুবড়ে পড়া 2025 সালে যে বিধানসভা নির্বাচনটা, সেখানে তিনি নিজে লড়াই করেননি, এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে কেন প্রশান্ত কিশোর নিজে লড়াই করলেন না। তো সেখানে এই মুহূর্তে কিন্তু অবশ্যই নিজে লড়াই করার একটা সাহস দেখালেন, এবং সাহস দেখানো মাত্রই কিন্তু মানুষও তাকে ভরসা করলো, মানুষও তাকে সাহস জোগালো। এবং সেখান থেকেই তিনি তার নিয়ারেস্ট যে প্রতিদ্বন্দ্বী নীরজ কুমার পান্ডে, তাকে হারিয়ে
এই মুহূর্তে কিন্তু বিধানসভায় প্রবেশ করতে চলেছেন এবং 31 রাউন্ড টোটাল কাউন্টিং হবে। তবে তার মধ্যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, 20,000-এর তফাৎ যখন হয়ে গিয়েছে, কাছাকাছি 20,000-এর কাছাকাছি তফাৎ হয়ে গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যা খবর উঠে আসছে প্রশান্ত কিশোর জিততে চলেছেন। এবং অবশ্যই ইতিমধ্যে জানসুরাজ দলের যে পেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি তারা সেলিব্রেশনের মোডে চলে গিয়েছে, তারা সেলিব্রেট করতে শুরু করেছে। সুতরাং প্রশান্ত কিশোর শুধুমাত্রই যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হয়ে থেকে যাবেন, পলিটিক্যাল ফিগার হতে পারবেন না, ভালো কোচ, ভালো ব্যাটসম্যান হতে পারে না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত করেই তিনি এই মুহূর্তে একদম রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের যতজন একদম এমএলএ স্ট্যাটাস পাচ্ছেন তার মধ্যে তিনিও একজন অন্যতম এমএলএ হিসেবে কিন্তু যাচ্ছেন। একদম ছোট শুরু, একজন এমএলএ থেকে তার রাজনীতিটা শুরু। তবে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বিজয় থালাপতি, তিনি একদম নতুন ভাবে এসে তামিলনাড়ুতে যে রেজাল্ট করেছে সেটাও একদম আশাতীত রেজাল্ট একটা। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে এই পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে বিজেপির সরকার চলছে, সেখানেও কিন্তু অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে 2014 সালে এইরকমই একটি বাই ইলেকশনের মাধ্যমে বিজেপির কোন প্রার্থী প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় পদার্পণ করেছিলেন এবং সেই ব্যক্তি কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এবং সেই 2014 থেকে 2026 সময়টা হয়তো 12 বছর লাগলো, কিন্তু বিজেপি যেমন ঠিক আস্তে আস্তে নিজেদের জায়গাটা দখল করতে পারলো, সেই জায়গাটা এবার হয়তো প্রশান্ত কিশোর 2029 কিংবা 2030-এ আবারও কোথাও গিয়ে একটা বড় সড়ো কামড় দিতে পারেন, তেমন অনেকেই মনে করছেন। অর্থাৎ 2026-এর নির্বাচন, সেটা কিন্তু প্রশান্ত কিশোরের নিজের মতন করে একটা নির্বাচন তিনি লড়াই করলেন এবং যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিটটা, সেটা অবশ্যই চোখ বুজে দাঁড়ালেও বিজেপির যে কেউ জিতে যায়, এরকম একটা তৈরি হয়ে গিয়েছিল বা মানুষের ভাবনা চিন্তা। 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এক টানা 30 বছর ধরে বিজেপি সেই সিটে একদম এমএলএ জিতিয়ে আসছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে এই যে নীতিন নবীন, তিনি নিজেই 2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেখানকার এমএলএ ছিলেন এক টানা 20 বছর। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রশান্ত কিশোরের সেই জায়গাটা ছিনিয়ে নেওয়া, এবং বাকিপুর অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা, শিক্ষিত মানুষের সেখানে বাস, তো তারা এই মুহূর্তে যেভাবে একটা নতুন দল, যারা একদম হিন্দুত্ববাদী পলিটিক্স করে না, যারা সম্পূর্ণ সময়ে বাবা সাহেব আম্বেদকর তার ছবি নিয়ে পলিটিক্স করে, সেরকম একটি দলকে তারা চুজ করলো এবং সেরকম একজন মানুষ প্রশান্ত কিশোর, তাকে চুজ করলেন। এটা অবশ্যই কিন্তু বিহারবাসীর জন্য একটা নতুন ভাবনা চিন্তা তারা যে করতে পারছে, অন্তত তারা শুধুমাত্র বাইনারির মধ্যে থাকছে না। তার কারণ আরজেডির একজন প্রার্থী তিনিও দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে কোনো মতেই কিন্তু চুজ করা হলো না, চুজ করা হলো প্রশান্ত কিশোরকে। এবং অবশ্যই প্রশান্ত কিন্তু এই মুহূর্তে বিহারের বিধানসভায় যেতে চলেছেন, সেটাই এই মুহূর্তে একটা নতুন খবর। এবং অবশ্যই জানসুরাজ পার্টি তাদের নতুন একজন এমএলএ পেল এবং তিনি ফাউন্ডার মেম্বার হিসাবে, তিনি এই দলের চেয়ারপারসন হিসেবে তিনি তার নিজের জয়টা অন্তত সিকিউর করতে পারলেন। এটা কিন্তু একটা বড় সড়ো অনেকটা গিয়ার আপ করবে। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে জানসুরাজ পার্টির থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে, এরকম অভিযোগ তুলেছিল জানসুরাজ পার্টি, এবং তার সঙ্গে তারা অভিযোগ তুলেছিল এই ভোটটাকে নিয়েও বহুভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, যে জানসুরাজের যে ভোটার তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে তারা যাতে ভোট না দেয়। আমরা দেখতে পেয়েছিলাম যে ভোট যেদিন হয়ে গেল তার পরবর্তী সময়ে স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য যারা ছিলেন তাদেরকে মেরে তুলে নেওয়া হচ্ছিল, পুলিশের দ্বারা অত্যাচার করা হচ্ছিল, বহু অভিযোগ উঠে এসেছিল জানসুরাজের মাধ্যমে। কিন্তু গুরুত্বপূর্ণ শেষ হাসি হাসলেন প্রশান্ত কিশোর। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা জয় কিন্তু এই মুহূর্তে উঠে এলো। এবং রাজনীতি যারা স্ট্র্যাটেজিস্ট থাকেন তারা শুধুমাত্রই রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে থেকে যাবেন বা রাজনৈতিক অ্যানালিস্ট হিসেবে থেকে যাবেন, তেমন কিন্তু নয়। বিষয়টা নতুন ভাবে আবারও প্রমাণিত হলো যে কোনো ফিল্ড থেকে মানুষজন এসেই কিন্তু রাজনীতিতে নিজের ক্যারিশমাতেই আবারও বিজয় থালাপতির মতোই দেখানো পথে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। এবং তার একটা শুভ সূচনা কিন্তু হলো এই মুহূর্তে। বিহার কি পরবর্তীতে এই জানসুরাজ পার্টি তারা দখল করতে চলেছে 2030 সালে, তার উত্তর সময় দেবে। কিন্তু আপাতত অবশ্যই একজন প্রার্থীকে কিন্তু বেছে নিল বিহারের মানুষ এবং বাকিপুরের মানুষ, এবং অবশ্যই তিনি যাচ্ছেন বিধানসভায়। এটা কিন্তু এই মুহূর্তের একটা খবর, এই মুহূর্তে তেমনই সিওরিটি উঠে এসেছে। আপনারা সম্পূর্ণটার ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।